আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের জীবন ও জীবিকা এর নমুনা প্রশ্ন ও সাজেশন নিয়ে আলোচনা করব। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 10 জুলাই 2024 সালে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। এই যে এখন যে নমুনা প্রশ্নটি উত্তর আমরা করব, এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরকম প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় হতে, সেটি হচ্ছে দেখো, প্রকল্পের না একটা প্রকল্প থাকবে, কাজ হচ্ছে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন করা। এখন এর উপরে ভিত্তি করে আমাদের কাজগুলো করতে হবে। আমাদের চারপাশে এমন অনেক সমস্যা রয়েছে যা আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করতে পারি। এখানে কয়েকটি ক্ষেত্র উল্লেখ করা রয়েছে। জোড়ায় আলোচনার মাধ্যমে তোমার পরিচিত এবং পছন্দ অনুযায়ী নিচের তালিকার যে কোনো একটি ক্ষেত্র থেকে প্রশ্ন খুঁজে নাও। এরপর উক্ত সমস্যা সমাধানের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা কিভাবে তৈরি করা যায় তাও আলোচনা করে মূল তথ্যগুলো খাতায় নোট করে রাখো। এরপর নিচের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ খাতায় সবুজ প্রকল্পের জন্য প্রস্তাবনা প্রণয়ন করো। তবে এই প্রকল্প যেন পরিবেশ বান্ধব হয় এবং এর মাধ্যমে পরিবেশের টেকসই সংরক্ষণ সম্ভব হয়, তা অবশ্যই বিবেচনায় আমাদেরকে রাখতে হবে। এখন দেখো, এখানে আমাদেরকে বলেছে আমাদের আশেপাশে যে সমস্যাগুলো আছে। দেখো, এখানে একটা সমস্যার ক্ষেত্র দেওয়া আছে, 5টা ক্ষেত্র দেওয়া আছে। ঠিক আছে, আমরা যে কোনো ক্ষেত্র এখান থেকে একটা বেছে নিতে হবে, যেমন বিদ্যালয় এবং আশেপাশের পরিবেশ, নিজ এলাকার কৃষি, তারপরে বায়ু, বিদ্যুৎ, এই যে এখানে দেখো 5টা ক্ষেত্র দেওয়া আছে। এই 5টা ক্ষেত্র থেকে যে কোনো একটা ক্ষেত্র আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, এখান থেকে প্রথম কাজ হবে, এই ধরনের প্রশ্ন আমাদের কিন্তু হবে। এখান থেকে প্রথম কাজ হবে যে কোনো একটা সমস্যা আমাদেরকে খুঁজে নেওয়ার পরে আমরা এইখানে দেখো, প্রথমে প্রস্তাবনা তৈরি প্রথম অংশ। এই প্রথম অংশে রয়েছে 3টা প্রশ্ন। তো প্রথম অংশে তিনটা প্রশ্ন আর দ্বিতীয় অংশে রয়েছে 4টা প্রশ্ন, মোট 7টা প্রশ্নের আনসার করতে হবে। এখন প্রথম অংশে প্রথম প্রশ্ন, নির্বাচিত সমস্যার বর্ণনা দিতে হবে। ঠিক আছে, আমরা যে সমস্যা এখান থেকে সিলেক্ট করবো, এই যে 5টা সমস্যা থেকে যে কোনো একটা সিলেক্ট করলে সেটা বর্ণনা দিতে হবে। তারপরে এই বর্ণনা দেওয়ার ভিতরে ওইটা কেন আমরা বর্ণনা যেভাবে দিলাম ওই বর্ণনার আবার যৌক্তিকতা বিশ্লেষণ করতে হবে। এরপরে যৌক্তিকতা বিশ্লেষণ করার পরে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ করতে হবে। মানে আমরা যে সমস্যাটা আমরা খুঁজে বের করব, ঠিক আছে, এই যে দেখো এখানে এই যে কোনো একটা সমস্যা চিহ্নিত করব, ওই সমস্যার সাথে সংশ্লিষ্ট আরো অন্যান্য পেশা কি কি আছে সেগুলোর ব্যাখ্যা করতে হবে আমাদেরকে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আরো একটা আমি ইউটিউব চ্যানেল খুলেছি, সেটা হচ্ছে মূল্যায়ন একাডেমি। এখন থেকে আমরা তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন এবং ষান্মাসিক ও বার্ষিক যে মূল্যায়নের প্রশ্নপত্র, সাজেশন সবকিছু আমরা এখানে আপলোড দিয়ে দেব। মূল্যায়ন একাডেমি, তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। যদি মূল্যায়নের প্রশ্নপত্র এবং উত্তর মেইন চ্যানেলে দেওয়া সম্ভব না হয়, তখন আমরা এখানে আপলোড দিয়ে দেবো, তোমরা এখান থেকে দেখে নিতে পারবা। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রথম প্রশ্নের উত্তর দিই। প্রথম প্রশ্ন হচ্ছে নির্বাচিত সমস্যার বর্ণনা। তাহলে আমাদের প্রথমে নির্বাচিত সমস্যার বর্ণনা করতে হবে। বিদ্যালয় ও আশেপাশের পরিবেশের সমস্যাগুলো সংক্ষেপে আমরা এখানে আলোচনা করবো। ঠিক আছে, এই যে 3টা প্রশ্ন না, 3টা প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তর করতেছি, যে প্রথম প্রশ্নের উত্তর আছে এখানে। ঠিক আছে, এতটুকু। তারপরে দ্বিতীয় প্রশ্নের উত্তর আমরা পরে করব। দেখো, প্রথম প্রশ্নের উত্তর আছে এতটুকু, এই যে এখানে কি কি কাজ করতে হবে দেখো, এখানে ব্যাখ্যা করতে হবে বিদ্যালয় এবং আশেপাশের পরিবেশের সমস্যাগুলো কি কি। মানে আমরা যে আমাদের বিদ্যালয় এবং এই বিদ্যালয়ের আশেপাশে কি কি সমস্যা রয়েছে। তো সমস্যার ভিতরে রয়েছে অবকাঠামোগত সমস্যা, শিক্ষার মান, নিরাপত্তা, স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা, সামাজিক সমস্যা এবং যাতায়াতের ব্যবস্থার অভাব রয়েছে। তো কাঠামোগত সমস্যার ভিতর কি কি রয়েছে দেখো, পর্যাপ্ত ক্লাসরুম রয়েছে, তারপরে মানে পর্যাপ্ত ক্লাসরুমের অভাব রয়েছে, শিক্ষা উপকরণের অভাব, পানি এবং স্যানিটেশনের অভাব, এটা অবকাঠামোগত অভাব রয়েছে। শিক্ষার মানের ভিতরে রয়েছে প্রশিক্ষিত শিক্ষকের অভাব। মানে আমাদের যে বিদ্যালয়, বেশিরভাগ বিদ্যালয় কিন্তু এখনো প্রশিক্ষিত হয় নাই, বা শিক্ষা মানে প্রশিক্ষিত করা হয় নাই। মানে তোমাদের আমাদের বেশিরভাগ স্কুলের শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়া হয় নাই। সাপোজ তুমি মনে করো তোমাদের মূল্যায়ন যে পরীক্ষাটা হচ্ছে, এটা তো তোমাদের মূল্যায়নে আমরা যারা আমার মতো যে ইউটিউবার যারা আছে, অন্যান্য ইউটিউবার যারা আছে অনেক বড় বড়, তারা তোমাদের অনেক সুন্দর করে বোঝাই দিচ্ছে। কিন্তু এই জিনিসটা যদি স্কুলের স্যাররাই ভালো করে বোঝাই দিত, তাই না, তাহলে তোমাদের আরো বেশি ভোগান্তি হতো না, বা প্রশ্ন খুঁজে বেড়াতে হতো না। তো আমাদের বিদ্যালয়ে বেশিরভাগ স্কুলের শিক্ষকেরাই কিন্তু প্রশিক্ষণের অভাব রয়েছে, তাই না।
তাহলে প্রশিক্ষিত করতে হবে। নিরাপত্তার বিদ্যালয়ের ভিতরে এবং বাইরে নিরাপত্তার অভাব এবং মাদক দ্রব্যের প্রভাব রয়েছে, তাই না? অনেক স্কুল আছে বা কলেজ রয়েছে, তার আশেপাশে বখাটে ছেলেপেলেরা থাকে, স্থানীয় অনেক যে আহ, শক্তিশালী তারা, ঠিক আছে, রাজনৈতিক ভাবে তারা এরকম ছেলেপেলে থাকে, ঠিক আছে। তারা কি করে, স্কুলের ভিতরে এবং বাইরে তারা অনেক মাতলামি করে, ঠিক আছে, মাদক দ্রব্য খায়, আবার মেয়েদেরকে উত্ত্যক্ত করে। আবার দেখা যাচ্ছে স্কুলের টিচাররা যদি কিছু বলতে যায়, বরং তাদের উপরে বিভিন্ন ধরনের মারধরও করতে পারে, ঠিক আছে। স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা, স্বাস্থ্যকর খাবার এবং পরিচ্ছন্নতার অভাব রয়েছে। সামাজিক সমস্যা, বাল্য বিবাহ এবং শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগের অভাব রয়েছে। তারপরে যাতায়াতের ক্ষেত্রে নিরাপদ এবং সঠিক যাতায়াত ব্যবস্থার অভাব এবং খারাপ রাস্তার সমস্যা রয়েছে। এইগুলো আমরা 1 নম্বরে কি চিহ্নিত করলাম, মানে সমস্যা, আমাদের বিদ্যালয় এবং আশেপাশে যে পরিবেশের সমস্যা, এই সমস্যা আমরা চিহ্নিত করলাম। এখন এইগুলো যে সমস্যা, সেগুলো আমাদের যৌক্তিকতা দিয়ে বুঝাই দিতে হবে, মানে যুক্তি দিয়ে বুঝাই দিতে হবে, ঠিক আছে, যৌক্তিকতা। এখন বিদ্যালয় এবং আশেপাশের পরিবেশের সমস্যার যৌক্তিকতা বিশ্লেষণ করতে গেলে নিম্নলিখিত দিকগুলো বিবেচনা করতে হবে। যেমন দেখো, অবকাঠামোগত সমস্যার ভিতরে আমরা কি কি যৌক্তিকতা বিশ্লেষণ করতে পারি। যেমন ক্লাসরুমের ঘাটতি, আমাদের স্কুলে কিন্তু পর্যাপ্ত ক্লাসরুমের ঘাটতি রয়েছে, ঠিক আছে। ক্লাসরুম না থাকলে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে পরিবেশ সুষ্ঠু হয় না। গাদাগাদি করে বসার ফলে শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারে না, যা তাদের শিক্ষার মান কমিয়ে দেয়। শিক্ষা উপকরণের অভাব, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ যেমন বই, ল্যাবরেটরি সরঞ্জাম, কম্পিউটার ইত্যাদির অভাবে শিক্ষার্থীরা প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান অর্জন করতে পারে না। তারপরে শিক্ষার মান, ঠিক আছে, শিক্ষার মানের ভিতরে এখানে কি কি রয়েছে, ঠিক আছে। যৌক্তিকতা আছে, শিক্ষকদের প্রশিক্ষিত বা প্রশিক্ষণ, মানে শিক্ষার বিভিন্ন আমি যেটা বললাম, বিভিন্ন স্কুলে শিক্ষকরা কিন্তু প্রশিক্ষিত না। সাপোজ তুমি মনে করো তোমাদের মূল্যায়ন 2টা পরীক্ষা হয়েছে, এখন এই পরীক্ষায় যে প্রশ্নপত্র আমরা বুঝিয়ে দিয়েছি বা মানে তোমরা ইউটিউব থেকে দেখেছো, তাই না? ইউটিউব যদি না দেখতে, তাহলে তোমরা কয়জন এটার উত্তর দিতে পারতে? ম্যাক্সিমামে কিন্তু পারতে না। এবং এই বেশিরভাগ শিক্ষক, প্রায় 90% শিক্ষকই এই প্রশ্নপত্র কিন্তু বোঝে না, ঠিক আছে। তার জন্য এখানে প্রশিক্ষিত শিক্ষক না থাকলে শিক্ষার মান তেমন ভালো হয় না। শিক্ষকরা আধুনিক শিক্ষা পদ্ধতি এবং শিক্ষাদানের কৌশল সম্পর্কে সঠিকভাবে জ্ঞান অর্জন করতে পারেন না, ফলে শিক্ষার্থীরা প্রয়োজনীয় শিক্ষা পায় না। শিক্ষাদানের পদ্ধতি, আধুনিক ও কার্যকর শিক্ষাদানের পদ্ধতি শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের প্রতি আগ্রহ বাড়ায় এবং তাদের শেখার মান উন্নত করে, মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং তাদের শিক্ষা জীবনকে ধ্বংস করে দেয়। তারপর 3 নম্বর, যেটা 3 নম্বর, স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতার ভিতরে কি কি যৌক্তিকতা রয়েছে। স্বাস্থ্যকর খাবার, স্বাস্থ্যকর খাবার না পেলে শিক্ষার্থীরা শারীরিক এবং মানসিক বিকাশ সঠিকভাবে পায় না, এটি তাদের শিক্ষার মানেও প্রভাব ফেলে। পরিচ্ছন্নতা, বিদ্যালয় এবং আশেপাশের এলাকা যদি পরিষ্কার না থাকে, তবে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় এবং বিদ্যালয় আসতে তাদের অনীহা তৈরি হয়। তারপরে সামাজিক সমস্যা, যৌক্তিকতা, সামাজিক সমস্যার ভিতরে বাল্য বিবাহ রয়েছে, ঠিক আছে। বাল্য বিবাহের কারণে শিক্ষার্থীরা শিক্ষা জীবন শেষ করে ফেলে। তারপরে উপস্থিতি এবং মনোযোগের অভাবের কারণে শিক্ষার্থীরা স্কুলে আসতে পারে না, শিক্ষার মান ভালো হয় না। যাতায়াত, যাতায়াত যদি ভালো না হয়, নিরাপদ যাতায়াতের যদি অভাব রয়েছে, মনে করো স্কুলে যাওয়ার সময় যদি বিপদ আপদ হতে পারে, সাপোজ অনেক শিক্ষার্থীরা, মেয়েরা আর কি, ছাত্রীরা বিশেষ করে বখাটে ছেলে পেলে তাদেরকে উত্তক্ত করে। এখন যাতায়াতের যদি নিরাপদ না হয়, তাহলে তো স্কুলে বাবা মা তাদেরকে পাঠাবে না। আবার রাস্তা যদি খারাপ থাকে, রাস্তার সমস্যা যদি থাকে, রাস্তাঘাটে যদি কাদা থাকে, বর্ষাকালে যদি হাঁটুর সমান কাদা থাকে, তাহলে তো ছেলেপেলেরা স্কুলে যেতে চাবে না, তাই না? এগুলো হচ্ছে যৌক্তিকতা ব্যাখ্যা করতে হবে। এখন 2 নম্বর প্রশ্ন শেষ, এখন 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ, মানে আমরা যে সমস্যাগুলো আমরা লিখলাম, যে বিদ্যালয় এবং তার আশেপাশে যে সমস্যাগুলো রয়েছে, ওই সমস্যাগুলোর সাথে বিভিন্ন পেশা সংশ্লিষ্ট আছে, মানে কোন কোন পেশা তৈরি হতে পারে, ঠিক আছে, সেগুলো লিখতে হবে। যেমন শিক্ষাবিদ এবং প্রশাসনিক কর্মচারীরা, যেমন শিক্ষক শিক্ষাদান এবং শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য কি হবে, শিক্ষকের প্রয়োজন হবে, তাই না? তাহলে এটা শিক্ষকের প্রয়োজন হবে, তাহলে একটা পেশা তৈরি হচ্ছে। আবার বিদ্যালয় প্রশাসক, বিদ্যালয়ের সার্বিক পরিচালনা এবং ব্যবস্থাপনার জন্য বিদ্যালয় প্রশাসক লাগবে। তারপর অবকাঠামো উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণ কর্মী লাগবে। যেমন দেখো, সিভিল ইঞ্জিনিয়ারিং, মানে যদি শিক্ষার মান ভালো হয়, ভালো করতে হলে তাহলে বিল্ডিং দিতে হবে, ভালো ভালো বিল্ডিং, আর বিল্ডিং দিতে হলে তো এই সিভিল ইঞ্জিনিয়ার, স্থপতি ইঞ্জিনিয়ার এগুলো লাগবে। আবার রক্ষণাবেক্ষণ কর্মী, বিদ্যালয় ভালো বিদ্যালয় হলে সেখানে রক্ষণাবেক্ষণ কর্মী থাকে, তাই না, ধোয়া মোছা করার জন্য সেখানে বিভিন্ন ধরনের লোকজন রাখা থাকে, তাই না? তাহলে রক্ষণাবেক্ষণ কর্মী এরা এই পেশা তৈরি হতে পারে। স্বাস্থ্য এবং স্যানিটেশন কর্মী, স্বাস্থ্যকর্মী এবং স্যানিটেশন কর্মী, শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা।
লাগবে স্যানিটেশন কর্মী, বিদ্যালয় এবং আশেপাশে পরিচ্ছন্নতা রক্ষা করার জন্য স্যানিটেশন কর্মী লাগবে। নিরাপত্তা কর্মী, নিরাপত্তা রক্ষী, বিদ্যালয় এবং আশেপাশের নিরাপত্তা নিশ্চিত করা স্কুল পুলিশ অফিসার। শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ অফিসারের প্রয়োজন। সামাজিক কর্মী এবং কাউন্সিলর। সামাজিক কর্মী, শিক্ষার্থীদের সামাজিক সমস্যা সমাধান এবং সচেতনতা বৃদ্ধির জন্য সামাজিক কর্মী লাগবে। এবং স্কুলের যে কাউন্সিলর শিক্ষার্থীদের মানসিক এবং সামাজিক সহায়তা প্রদান করে স্কুল কাউন্সিলর। তারপরে পরিবহন কর্মী, পরিবহন কর্মীর ভিতরে হচ্ছে বাস, ভ্যান চালক। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা পরিবহন ব্যবস্থাপক, বিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাপনা করে। সরকারি এবং বেসরকারি উন্নয়ন কর্মী, সরকারি কর্মকর্তা এবং এনজিও কর্মী এরা রয়েছে। তারপরে দেখো প্রযুক্তি বিশেষজ্ঞ প্রয়োজন হবে, আইটি যে বিশেষজ্ঞ, বিদ্যালয়ের কম্পিউটার এবং আইটি কাঠামো ব্যবস্থাপনার প্রয়োজন হবে, তাই না? এরকম এটা আমাদের প্রস্তাবনা 1 তৈরি হয়ে গেল, মানে শেষ হয়ে গেল। আর এখন আমরা প্রস্তাবনা তৈরি দ্বিতীয় অংশটা এটা আমরা সুন্দর করে পড়ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন থেকে তোমাদের মূল্যায়নের প্রশ্নপত্র এবং সাজেশন মূল্যায়ন একাডেমি নামে একটা নতুন চ্যানেল আমাদের রয়েছে, এই চ্যানেলে আপলোড করা হবে। তোমরা মূল্যায়ন একাডেমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং সাথে এখানে যে বেল আইকনটি রয়েছে এটা প্রেস করে রেখো। ওকে, তারপর দেখো দ্বিতীয় অংশের ভিতর 4টা প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান। তো সমস্যাটি সমাধানের জন্য প্রকল্পে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়, সেগুলোর নাম ও বর্ণনা করতে হবে, ঠিক আছে? তারপরে 5 নম্বর প্রশ্ন, আমরা উত্তর দেখতেছি একটু পরে। প্রকল্প কেন্দ্রিক বা সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ করতে হবে এবং পরিবেশের উপর প্রযুক্তিটির প্রভাব নির্ণয় করতে হবে। সমাজ এবং মানব জীবনে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন করতে হবে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমস্যা, মানে ভবিষ্যতে কি কি আমরা যে পেশাগুলো উল্লেখ করলাম একটু আগে 3 নম্বরে যে পেশাগুলো উল্লেখ করলাম, তাই না? ওই পেশাগুলো ভবিষ্যতে, ওই পেশাগুলো কাজ ভবিষ্যতে এমন কি প্রযুক্তি তৈরি হতে পারে যে প্রযুক্তির মাধ্যমে ওই কাজগুলো করা যাবে, ঠিক আছে? যেমন স্মার্ট ক্লাসরুমের জন্য ইন্টারেক্টিভ বোর্ড লাগবে, তাই না? ইন্টারেক্টিভ বোর্ড যে টিভির মতো আমাদের বাসায় যে স্মার্ট টিভি আছে ওরকম বড়, অনেক বড় পর্দা, যেমন 80 ইঞ্চি 90 ইঞ্চি এরকম থাকে, ইন্টারেক্টিভ বোর্ড থাকে, তাই না? তো ওই ইন্টারেক্টিভ বোর্ড ভবিষ্যতে কিন্তু স্কুলে দেওয়া হবে। দেখো তোমরা চিন্তা করো, আজ থেকে আরো 10, 12, 15 বছর আগে, এখনো অনেক জায়গায় আছে হয়তো, বেশিরভাগ স্কুলে চক দিয়ে লেখা হতো এবং কালো বোর্ড ব্যবহার করা হতো, ব্ল্যাক বোর্ড ছিল। এখন তো ম্যাক্সিমাম প্রায় 95% স্কুলে ব্ল্যাক বোর্ড নাই, সবগুলো হোয়াইট বোর্ড এবং মার্কার পেন দিয়ে লেখা হয়, ঠিক না? তো ভবিষ্যতেও ইন্টারেক্টিভ বোর্ড থাকবে প্রত্যেকটা বিদ্যালয়ে। তো ওই বিদ্যালয়ে ইন্টারেক্টিভ বোর্ড থাকবে। তো ইন্টারেক্টিভ বোর্ড যা শিক্ষকদের পাঠদানকে আরো বেশি আকর্ষণীয় করে তুলবে। তাহলে এটা একটা প্রযুক্তি। ভার্চুয়াল রিয়েলিটি থাকবে, মানে তোমরা একটা বিষয় পড়বা, কিন্তু এই ভার্চুয়াল রিয়েলিটি যে যন্ত্রপাতি আছে, ভিআর বক্স, এইটা তোমাকে মাথার উপর দিয়ে এটা একদম সরাসরি তোমাকে বোঝানো হবে যে বিষয়টা আছে এরকম। মনে করো তোমরা সমুদ্র দেখো নাই, তাহলে তোমাকে ভিআর বক্সের মাধ্যমে, ওই যে ভার্চুয়াল রিয়েলিটিতে ভিআর বক্স থাকে, ওখানে দেখে তোমাকে সরাসরি মাথার উপর যদি হেলমেটের মতো একটা থাকে, তা দিয়ে সরাসরি যদি আমরা ভিডিও অন করে দিই, মনে হবে একদম তুমি সমুদ্রের ভিতর ঘুরে বেড়াচ্ছ এরকম। তারপরে অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম থাকবে। তো এখানে অনেক স্কুলে এই লার্নিং, মানে অনলাইন লার্নিং ব্যবস্থা নাই, তাহলে একসময় এগুলো থাকবে। শিক্ষা অ্যাপস এর ব্যবহার থাকবে। তারপর দেখো নিরাপত্তা ব্যবস্থার জন্য সিসি ক্যামেরা এবং সেন্সর থাকবে, তোমরা এটা কি স্ক্রিনশট দিয়ে নাও। বায়োমেট্রিক অ্যাক্সেস, বিদ্যালয়ে প্রবেশের জন্য বায়োমেট্রিক্স অ্যাক্সেস থাকবে, অনেক জায়গায় এখনো অলরেডি রয়েছে। তোমাদের স্কুলে যে খাতায় যে নাম দেখে, তাই না? তো নামটাম না রেখে যে বায়োমেট্রিক্স যে অ্যাক্সেস রয়েছে, ওখানে তোমরা যে আইডি কার্ড শো করলে তোমাদের অটোমেটিক তোমাদের উপস্থিতি চলে যাবে, তোমাদের যে আর বলতে হবে না, ঠিক আছে? স্কুলে নাম ডাকার জন্য সময় নষ্ট করা লাগবে না। স্বাস্থ্য এবং স্যানিটেশন, অটোমেটেড স্যানিটেশন ডিভাইস, স্মার্ট টয়লেট এবং হাত ধোয়ার সিস্টেম যা স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার থাকে। তারপরে হেলথ মনিটরিং ডিভাইস, শিক্ষার্থীদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করার জন্য স্মার্ট হেলথ যে মনিটরিং ডিভাইস থাকবে, হেলথ মানে পরীক্ষা করার জন্য। পরিবহন ব্যবস্থা থাকবে, স্মার্ট বাস এবং ট্রাকিং সিস্টেম থাকবে, ইলেকট্রিক এবং অটোনোমাস যানবাহন থাকবে। তারপরে শিক্ষার মানের জন্য কি কি থাকবে? দেখো, শিক্ষার মান উন্নয়নের জন্য মানে অ্যাডাপটিভ লার্নিং সফটওয়্যার থাকবে, তারপরে এআই টিউটরিং সিস্টেম থাকবে। তারপরে 7 নম্বর যোগাযোগ এবং প্রশাসনের ক্ষেত্রে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার থাকবে। তারপরে পরিবেশ এবং শক্তি
ব্যবস্থাপনা, পরিবেশ এবং শক্তি ব্যবস্থাপনাটা কি সোলার সিস্টেম থাকবে, তাই না, বা অন্য কোনো সিস্টেম থাকবে, কারেন্ট চলে গেলে ওগুলো ব্যবহার করা হবে। এটা ছিল 4 নম্বর প্রশ্নের উত্তর। এখন 5 নম্বর প্রশ্ন, প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ করা। যেমন দেখো এখানে স্মার্ট ক্লাসরুমের জন্য স্মার্ট কি লাগবে, টেকনিশিয়ান প্রয়োজন হবে। মানে যখন তোমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর আমরা করলাম, দেখলাম যে মানে ভবিষ্যতে কি কি প্রযুক্তি হতে পারে, তাই না, তো এই প্রযুক্তি চালানোর জন্য তো দক্ষ লোকের প্রয়োজন হবে। সেগুলো কি কি, যেমন স্মার্ট ক্লাসরুম টেকনিশিয়ানের প্রয়োজন হবে, ইন্টারেক্টিভ বোর্ড, তারপর ডিজিটাল, এইগুলো কথা বললাম, ডিজিটাল ডিভাইস টুলস, শিক্ষকদের ডিজিটাল টুল এগুলো ব্যবহার করার জন্য দক্ষ দক্ষ টেকনিশিয়ান প্রয়োজন হবে। তারপরে অনলাইন শিক্ষা কন্টেন্ট ডেভেলপারের কি দক্ষতা লাগবে, ই লার্নিং প্ল্যাটফর্মের জন্য কন্টেন্ট তৈরি, তারপরে ভিডিও লেকচার এগুলো লাগবে দক্ষতা। তারপরে শিক্ষা নিরাপত্তা প্রযুক্তিবিদ তৈরি করার জন্য কি কি দক্ষতা লাগবে, যেমন স্মার্ট ক্যামেরা, সেন্সর ইনস্টলেশন করার দক্ষতা থাকতে হবে। তারপর দেখো স্বাস্থ্য এবং স্যানিটেশন ইঞ্জিনিয়ারের জন্য কি কি দক্ষতা থাকবে, অটোমেটেড স্যানিটেশন ডিভাইস, তারপরে এগুলো থাকবে, ঠিক আছে। স্বাস্থ্য মনিটরিং ডিভাইস চালানোর দক্ষতা থাকবে। তো এরপরে দেখো অ্যাডাপটিভ লার্নিং সফটওয়্যার উন্নয়ন এবং পরিচালনার জন্য কি কি দক্ষতার প্রয়োজন হবে, মানে এই দক্ষতার প্রয়োজন হবে কি জন্য, শিক্ষার মান উন্নয়নের জন্য। ওকে, তারপরে 6 নম্বর প্রশ্ন, পরিবেশের উপরে প্রকল্পটির প্রভাব নির্ণয় করো। এই যে প্রকল্পটি আমরা আলোচনা করলাম, এখন পরিবেশের উপরে কি প্রভাব রয়েছে, যেমন শিক্ষার মানের উপরে কি প্রভাব রয়েছে। উন্নত প্রযুক্তি এবং অবকাঠামো শিক্ষার্থীদের শেখার আগ্রহ এবং দক্ষতা বাড়াবে। তারপর অনলাইন ও ডিজিটাল শিক্ষা শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ এবং মান উন্নয়ন করবে। আর স্বাস্থ্য এবং স্যানিটেশনের ক্ষেত্রে কি কি ভূমিকা রাখবে, কি স্বাস্থ্যকর টয়লেট এবং পানি ব্যবস্থা শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি কমাবে। তারপর স্বাস্থ্য মনিটরিং ডিভাইস শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা এবং সুরক্ষা নিশ্চিত করবে। নিরাপত্তা বৃদ্ধি করা কি করবে, নিরাপত্তা বৃদ্ধি করবে কিভাবে, স্মার্ট নিরাপত্তা ব্যবস্থা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে। নিরাপদ যাতায়াত ব্যবস্থা শিক্ষার্থীদের স্কুলে যাওয়া আসার ঝুঁকি কমাবে। তারপরে পরিবেশের সুরক্ষা এবং শক্তি সঞ্চয়, এটা কি করবে, সোলার প্যানেল এবং স্মার্ট লাইটিং বিদ্যালয়ের শক্তি সঞ্চয় করবে, ঠিক আছে, করবে হবে এখানে। এবং সামাজিক উন্নয়নের জন্য বাল্য বিবাহ রোধ, শিক্ষার প্রসার, সামাজিক উন্নয়নে সহায়তা করবে। সামাজিক কর্মী এবং কাউন্সিলরের কাজ শিক্ষার্থীদের মানসিক এবং সামাজিক সহায়তা প্রদান করবে, ঠিক আছে। এটা 6 নম্বর গেল। এখন 7 নম্বর লাস্টে যে প্রশ্নটা, সমাজ এবং মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন করো। আমরা যে প্রকল্পটা নিলাম, এটা সমাজ এবং সমাজ বা মানব কল্যাণে এটার কি কি ভূমিকা রয়েছে, যেমন শিক্ষার মান এবং অভিজ্ঞতা বৃদ্ধি করে। সমগ্র প্রকল্পের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন করা যায়, যেন শিক্ষার্থীরা একটা প্রযুক্তিগত এবং প্রাকৃতিক পরিবেশে শেখার সুযোগ পায়। ডিজিটাল শিক্ষা উন্নয়ন এবং অনলাইন শিক্ষা প্রস্তুতকরণের মাধ্যমে শিক্ষার্থীদের অভিজ্ঞতা এবং কৌশল বৃদ্ধি করা যাবে। স্বাস্থ্য ও নিরাপত্তা উন্নয়ন করবে, ঠিক আছে, স্বাস্থ্য পরিস্থিতির উন্নতির মাধ্যমে শিক্ষার্থীদের ভালো স্বাস্থ্য নিশ্চিত করবে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করবে। পরিবেশ সুরক্ষা ও বিকাশ, পরিবেশের উন্নয়ন এবং সংরক্ষণে প্রকল্পটির মাধ্যমে পরিবেশ বান্ধব প্রক্রিয়াগুলো সহায়ক হতে পারে। শিক্ষার্থীদের পরিবেশের বিষয়ক শিক্ষা এবং বৈচিত্র্য উন্নয়নের জন্য সক্রিয় ভূমিকা প্রদান করে। তারপরে সমাজের উন্নয়ন এবং সংকল্প কর্ম, দেখো সামাজিক ব্যবস্থাপনা উন্নয়নের জন্য প্রকল্পটির মাধ্যমে সক্রিয় যোগাযোগ প্রদান করা হয়। প্রকল্পের মাধ্যমে সমাজের সমস্যা সমাধানে অংশগ্রহণ করা এবং সমাজের প্রাকৃতিক ও প্রযুক্তিগত উন্নয়নে মাধ্যম হিসেবে কাজ করে। এই ছিল হচ্ছে আমাদের প্রস্তাবনা 2। এখন এই যে আমরা প্রকল্পটা প্রত্যেকে এক একটা তো প্রকল্প করবো প্রত্যেক দলে, তাই না, সবাই করবে। এখন এটাকে উপস্থাপন করতে হবে স্কুলে। উপস্থাপন করলে যে যারা ফার্স্ট হবে তাদের জন্য একটা পুরস্কারের ব্যবস্থা করা হবে। তো দেখো এখানে প্রকল্প মানে সেটার সময়সূচি আর কি, প্রকল্প উপস্থাপন করতে হবে। 9টা থেকে 9:30 উদ্বোধনী বক্তব্য হবে, তারপরে হবে প্রকল্প উপস্থাপন, তারপর প্রশ্নপত্র পর্ব, বিরতি হবে, ফলাফল প্রকাশ এবং পুরস্কার গ্রহণ করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। প্রশ্নটা তোমরা পড়বা এবং আয়ত্ত করবা, মুখস্থ করার প্রয়োজন নাই, তোমরা জাস্ট দেখবা যে এইভাবে তোমাদের এইটা লিখতে হবে। আর যেটা বললাম যে আমাদের নতুন ইউটিউব চ্যানেল মূল্যায়ন একাডেমি, এই চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে রেখো। এটার যে লিংক ডেসক্রিপশন বক্স বা হচ্ছে কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।